আমার নাম মিতালি। আমি একজন সাধারণ ঘরের মেয়ে। খুবই সাদামাটা জীবন। কিন্তু আজ আমি আপনাদের আমার জীবনের একটা এমন গল্প শোনাতে এসেছি যেটা লিখতে বা বলতে গিয়ে আমার হাত কাঁপছে। আমার জীবনের এই অধ্যায়টা যাকে সমাজ শুধু ভুল বা পাপ বলবে, সেটা একান্তই আমার আর অন্য আর একটা মানুষের। এই গল্পটা আমার একলা জীবনের এক নিষিদ্ধ টানাপোড়েনের উপখ্যান, এমন সম্পর্ক যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, যা শুরু হয়েছিল এক গভীর বিষাদ আর একটা ভুলের ইঙ্গিত থেকে। আপনারা যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের পাশে থাকাটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসুন শুরু করি। এটা আমার জীবন, শ্বশুর আর বৌমার এক নিষিদ্ধ টানাপোড়েন। আমার বিয়ে হয়েছিল আজ থেকে ৫ বছর আগে। আমার স্বামী সুমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ভালো ছেলে, ভালো বর। কিন্তু বিয়ের বছরখানেক পরই ওর পোস্টিং হল সুদূর এক শহরে, যেখানে ফেরাটা বছরে ২-১ বারের বেশি সম্ভব নয়। আমাদের বাড়িতে আমি, শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই প্রবীর রঞ্জন রায়। মা বরাবরই একটু অসুস্থ আর ধর্মকর্মে মন দেন বেশি, তাই সংসারের বেশিরভাগ দায়িত্ব আমার কাঁধে। শ্বশুরমশাই সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। মানুষটা খুব শান্ত, স্বল্পভাষী, একটা চাপা গাম্ভীর্য সবসময় তাকে ঘিরে থাকে। বাবার মতো সম্মান করতাম তাকে। প্রথম প্রথম সুমন যখন চলে গেল, মন খারাপ হতো খুব। মা অসুস্থ বলে কথা বলার লোক ছিল শুধু শ্বশুরমশাই। দিনের বেলাটা কেটে যেত বাড়ির কাজে, কিন্তু রাত হলেই আমার বুকটা ফিসফিস করে উঠত। একা ঘরের শূন্যতাটা যেন এক একটা দীর্ঘ শ্বাস হয়ে বের হতো। সুমন দূর থেকে ফোন করত, ভালো কথা বলতো, কিন্তু আমার ভেতরের একাকিত্বটা যেন কোনোভাবেই পূরণ হচ্ছিল না। মাঝে মাঝে রাতে মন খারাপ হলে আমি ছাদে দিয়ে একা একা বসে থাকতাম। এক শীতকালের রাত, সেদিন সুমনকে কিছুতেই ফোনে পাচ্ছিলাম না। আমার ভেতরের কষ্টটা বাঁধ মানছিল না। ছাদে একা বসে অঝরে কাঁদছিলাম। হঠাৎ সিঁড়িতে খসখসে জুতোর আওয়াজ পেলাম। মিতালি, এত রাতে এখানে বসে কেন? আওয়াজটা শুনে চমকে উঠলাম। শ্বশুর মশাই। না বাবা, এমনি একটু বাতাস খাচ্ছিলাম। আমি জলদি করে চোখ মুছে নিলাম। তিনি এগিয়ে এসে আমার থেকে কিছুটা দূরে অন্য একটা চেয়ারে বসলেন। তার নিচু শান্ত গলাটা এবার যেন আরও নরম শোনাল। আমি জানি মিতালি, সুমনকে পাওনি, মন খারাপ করো না। এসব চাকরি জীবনে হয়। তুমি তো আর একা নাও, আমরা আছি। আমি কোনো উত্তর দিলাম না, শুধু ঘাড় নেড়েছিলাম। তিনি তার বিশাল উষ্ণ হাতটা আলতো করে আমার মাথায় রাখলেন, ঠিক যেমন ছোটবেলায় বাবা রাখতেন। সেই স্পর্শে বহুদিনের জমে থাকা একলা কষ্টটা যেন এক ধাক্কায় বেরিয়ে এলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, হাউ হাউ করে কেঁদে ফেললাম। তিনি এবার আর কিছু বললেন না, শুধু হাতটা আমার মাথায় রেখে চুপ করে বসে রইলেন। সেই মুহূর্তে, সেই নিস্তব্ধ রাতে একটা পুরুষ মানুষের উষ্ণতা আর নীরব সান্ত্বনা, এক অচেনা আশ্রয় পেলাম আমি। সেই উষ্ণতাটাই ছিল আমাদের সম্পর্কের প্রথম না বলা ইশারা। সেই ঘটনার পর আমাদের সম্পর্কটা যেন একটু বদলে গেল। আগে যতটা দূরত্ব ছিল, এখন তা কমতে শুরু করল। হয়তো দুজনের মনেই একটা চাপা শূন্যতা ছিল। শ্বশুর মশাই এখন প্রায়ই আমাকে নানা বিষয় সাহায্য করার জন্য এগিয়ে আসতেন। কখনো বাজারের থলিটা হাতে তুলে নিতেন, কখনো বা আমাকে চা বানিয়ে দিতে গিয়ে দু একটা গল্প বলতেন। কিন্তু এর মধ্যে একটা জিনিস পাল্টে গেল। সেটা হলো আমাদের দুজনের চোখের ভাষা। আমি যখন তার জন্য রাতের খাবার দিতে যেতাম, তখন তিনি আমার দিকে তাকিয়ে যেন অনেক কিছু খুঁজতেন। সেই দৃষ্টিতে পিতৃত্বের স্নেহ ছিল, কিন্তু তার পাশে যেন অন্য এক চাপা কৌতূহলও মিশে থাকত। আমার কেমন জানি অস্বস্তি হতো, কিন্তু সেই অস্বস্তিটাকেই আবার কেন জানি ভালোও লাগত। এক বিকেলে রান্নাঘরের একটা তাকে হাত পৌঁছাচ্ছিল না আমার। আমি টুল না নিয়েই হাত বাড়াচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে শ্বশুরমশাই এসে আমার কোমরের কাছে হাত রেখে আলতো করে ধরলেন, যাতে আমি পড়ে না যাই। সাবধানে মিতালি, পড়ে গেলে তো মুশকিল হবে। তার হাতের স্পর্শটা ছিল আকস্মিক, একটা বিদ্যুতের স্রোতের মতো। আমার শরীর দিয়ে যেন কিছু একটা চলে গেল। আমি দ্রুত সরে দাঁড়ালাম, কিন্তু ততক্ষণে আমার শরীরের উত্তাপ অনেক বেড়ে গেছে। তিনি হয়তো ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিলেন,
কিন্তু আমার শরীরের ভেতরটা সেদিন একটা অন্যরকম শিহরণ অনুভব করল। তিনি আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এক মুহূর্তের জন্য যেন আমি কি দেখেছি তা আজও ঠিক করে বুঝতে পারিনি। তিনি দ্রুত দৃষ্টি সরিয়ে নিলেন, কিন্তু সেই ১ সেকেন্ডের চাহনি আমার বুকের মধ্যে আগুন ধরিয়ে দিল। সেটা কি আমার এক ভুল ইশারা ছিল, নাকি তিনি নিজেও কিছু একটা অনুভব করেছিলেন? দিনের পর দিন এই ভুল ইশারাগুলোই আমাদের সম্পর্কের বাঁধন শক্ত করতে শুরু করল। মা অসুস্থ থাকতেন বলে রাতে তিনি প্রায় তার ঘরে শুতেন, আর আমি আমার ঘরে একা। একদিন রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল, ঠা ঠা করে বাজ পড়ছিল। আমার খুব ভয় করছিল। একটা দমকা হাওয়ায় হঠাৎ আমার ঘরের জানালার কবজাটা ভেঙে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। শ্বশুর মশাই ছুটে এলেন। তিনি দরজাটা ঠিক করার চেষ্টা করলেন। ভয়ে, শীতে আর বৃষ্টির ছাঁটে আমার সারা শরীর কাঁপছিল। ভয় পেও না মিতালি, আমি দেখছি। তিনি দরজাটা কোনো মতে বন্ধ করলেন। ততক্ষণে তার নিজের জামাকাপড়ও ভিজে গেছে। তিনি যখন দরজার লক লাগাচ্ছিলেন, তখন আমি ভয়ে কাঁপতে কাঁপতে তার পেছনে এসে দাঁড়ালাম। হয়তো সাহায্য করার জন্য, কিন্তু আসলে নিজের অজান্তেই একটা নিরাপদ আশ্রয় খুঁজছিলাম। কাজ শেষ করে তিনি যখন ঘুরে দাঁড়ালেন, তখন প্রায় আমার শরীরের সাথে ধাক্কা খেলেন। এই ঘনিষ্ঠতা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমার ভিজে যাওয়া শাড়ির আঁচলটা তখন কাঁধ থেকে প্রায় সরে গেছে। তার চোখে চোখ পড়তেই আমার শ্বাস যেন আটকে গেল। ঘরের ভেতরে তখন শুধু বৃষ্টি আর আমাদের দুজনের দ্রুত হৃৎস্পন্দনের শব্দ। তিনি নড়লেন না, আমিও নড়তে পারলাম না। তারপর যা ঘটল তা আর বলা যাবে না। আমার শরীরের সব প্রতিরোধ যেন ভেঙে গেল। আমি শুধু তার বুকের উষ্ণতা অনুভব করার জন্য যেন একটু এগিয়ে গেলাম। আর সেই মুহূর্তে তিনিও যেন নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তার ভারী কিন্তু খুব নরম হাতটা উঠে এসে আলতো করে আমার ভিজে যাওয়া কাঁধের ওপর রাখলেন। তারপর সেই স্পর্শটা নামতে নামতে আমার কোমরের কাছে চলে গেল। তিনি আমাকে খুব আলতোভাবে নিজের দিকে টেনে নিলেন। মিতালি, তিনি ফিসফিস করে শুধু আমার নামটা উচ্চারণ করলেন। সেই একটা শব্দ, সেই একটা স্পর্শ আমাদের দুজনের ভেতরের চাপা আগুনটাকে যেন এক লম্হায় উন্মোচন করে দিল। সেই রাতটা ছিল আমাদের জীবনের এক বিভীষিকাময় সত্যের শুরু, যেখানে কোনো সামাজিক নীতি বা সম্পর্ক টিকল না। শুধু টিকল দুজন একলা মানুষের এক নিষিদ্ধ আকর্ষণ। তিনি আমাকে তার বাহুডোরে ধরেছিলেন। আমাদের দুজনের শরীর তখন কাঁপছিল এক অজানা উত্তেজনায়, যা হয়তো দীর্ঘদিন ধরে আমরা দুজনের কাছে লুকিয়ে রেখেছিলাম। আমি যখন তার বুকে মুখ রাখলাম, তখন আমার মনে হলো আমি যেন এক অন্য জগতে চলে এসেছি। বহুদিনের একাকিত্বের সব কষ্ট আর যন্ত্রণা যেন সেই মুহূর্তে উভে গেল। তার হাতের স্পর্শে আমার শরীরে এক অন্যরকম উষ্ণতা অনুভব হচ্ছিল। তিনি অত্যন্ত সাবধানে, যেন ভয় পাচ্ছিলেন আমাকে কোনোভাবে আঘাত করে ফেলবেন, ঠিক সেইভাবেই আমার কপালে আলতো করে চুমু খেলেন। সেই চুমুটা কোনো প্রেমিকের ছিল না, ছিল এক আশ্রয়দাতার, এক নিষিদ্ধ সাথীর। তার ঘন নিঃশ্বাস আমার কানে এসে লাগছিল। তিনি আস্তে আস্তে আমার কাঁধের ভিজে শাড়ির ভেতরের ত্বকটা স্পর্শ করলেন। সেই স্পর্শে আমার মনে হলো যেন আমি এক অন্য নেশায় ডুবে যাচ্ছি। তিনি আমাকে একটু দূরে সরিয়ে আমার মুখের দিকে গভীরভাবে তাকিয়েছিলেন। সেই চাহনি ছিল প্রশ্নবোধক, অনুতপ্ত এবং একই সাথে গভীর প্রেমে ভরা। আমি শুধু ফিসফিস করে বললাম, আমাকে ছেড়ে যেও না। তার 2 হাত আমার মুখমণ্ডল আলতো করে ধরেছিল। আমার চোখের জলে ভেজা মুখটাকে তিনি গভীর আবেগে মুছে দিলেন। সেই রাতে আমাদের কোনো কথা হয়নি, শুধু শরীর আর মনের এক নীরব কথোকথন হয়েছিল। এরপর আমাদের সেই সম্পর্কটা এক চাপা ফিসফিসানি হয়ে বাড়ির ভেতর চলতে থাকল। মা তখন খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। বেশিরভাগ সময় নিজের ঘরেই শুয়ে থাকতেন। এই সুযোগটা যেন প্রকৃতি আমাদের দুজনকে করে দিয়েছিল। রাতে যখন বাড়ি শান্ত হয়ে যেত, তখন মাঝে মাঝেই আমাদের দেখা হতো ছাদে অথবা কখনো তার ঘরে। সেই সময়গুলো ছিল খুবই সাবধানে কাটানো। প্রতিটা মুহূর্তেই একটা চাপা ভয় কাজ করত, কেউ দেখে ফেলবে না তো। একদিন রাতে আমি যখন তার ঘরে গিয়েছিলাম, তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। তার চোখে গভীর এক তৃষ্ণা ছিল। আমাকে কাছে টেনে নিতেই আমার শরীরের উত্তেজনায় যেন আমি জ্ঞান হারাচ্ছিলাম। তিনি সেদিন প্রথম আমার হাতে আলতোভাবে চুমু খেলেন, তারপর আমার নরম হাতে হাত বুলিয়ে দিলেন। সেই ছোঁয়া ছিল অত্যন্ত আন্তরিক কিন্তু নিষিদ্ধ।
আমি চোখ বন্ধ করে শুধু সেই উষ্ণতাকে অনুভব করছিলাম। তিনি আমাকে বললেন, মিতালি, আমি জানি এটা ভুল, কিন্তু যখন তুমি আমার পাশে থাকো তখন মনে হয় যেন অনেক দিন পর আমি শান্তি পেলাম। তোমার মধ্যে আমি আমার জীবনের সব হারিয়ে যাওয়া আনন্দ খুঁজে পাই। আমি সেদিন তার বুকে মাথায় রেখেছিলাম, তার শার্টের বোতাম খুলে বুকের নরম চামড়ায় আমার হাত রেখেছিলাম। সেই মুহূর্তের ঘনিষ্ঠতা ছিল শারীরিক এবং মানসিক দুদিক থেকেই চরম। আমি তার বুকে আলতো করে চুমু খেলাম। আমার শাড়ির ভেতরের চামড়ায় যখন তার স্পর্শ পৌঁছালো তখন আমার শরীরের প্রতিটা লোমকূপ যেন জেগে উঠল। সেই গভীর আলিঙ্গনে আমাদের দুজনের মধ্যে কোনো সামাজিক দূরত্ব ছিল না, কোনো সম্পর্কের নিয়ম মানা হয়নি। ছিল শুধু দুজন একলা মানুষের অপরিসীম শারীরিক ও মানসিক চাহিদা। আমরা জানতাম এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা নেই, এটা সম্পূর্ণভাবে অবৈধ, কিন্তু আমরা দুজনেই এই নিষিদ্ধ নেশা থেকে বের হতে পারছিলাম না।